নেমে বেদিয়াপাড়ার দিকে না গিয়ে গেছিল কি হচ্ছে পাতিপুকুরের দিকে। এবার আমি ওই অন্ধকার সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেছি। তখন মনে হলো যে ওখানে না কেউ বসে আছে, সাদা রঙের পাঞ্জাবির মতো পরা, বাট বসে আছে কেউ একটা। ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সার টক উইথ অর্পণ। আমি সাথে অর্পণ আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা হরর পডকাস্ট। আজকে আমাদের সাথে রয়েছে নীলাঞ্জনা, যে আমাদের সাথে তার সাথে ঘটা বা তার ফ্যামিলির সাথে ঘটা কিছু মারাত্মক ভৌতিক ঘটনা এই পডকাস্টে শেয়ার করতে চলেছে। তো আশা করি ঘটনাগুলো তোমাদের ভালো লাগবে। ঘটনা সম্বন্ধে আমি কোনো হিন্টস দিচ্ছি না, ঘটনাটা পুরোটা শুনলে তোমরা বুঝতে পারবে যে কি নিয়ে ঘটনা বা কি সম্পর্কিত ঘটনা। তবে ঘটনা শোনার আগে কে কোথা থেকে ঘটনাটা শুনছো আর তোমাদের ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। যদি তোমাদের ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হিসাবে যোগদান করতে পারো তোমরা। আর তোমাদের সাথেও যদি এমন কোনো হরর ঘটনা এক্সপিরিয়েন্স বা তোমরা যদি কোনো ঘটনা শুনে থাকো এই ধরনের, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। শেয়ার করার জন্য কিন্তু সমস্ত যা ডিটেলস, মেল আইডি, ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি, এগুলো সব ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে তোমাদের ঘটনা তোমরা পাঠাতে পারো বা আমার সাথে যোগাযোগ করো। তোমরা চাইলে পডকাস্টও করতে পারো আমার সাথে সামনাসামনি বসে, বা তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তাহলে অবশ্যই পাঠাতে পারো। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি কিন্তু আজকে নীলাঞ্জনার কাছেই আসছি। হ্যালো নীলাঞ্জনা, কেমন আছিস বল? ভালো আছি দাদা, তুমি কেমন আছো বলো? আমারও চলে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, তুই আমাকে বলছিলি যে তোর দিদার সাথে একটা ঘটনা অনেক বছর আগে ঘটেছিল, হ্যাঁ। সেটা বলবি। আর তোর সাথে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে সেটাও বলবি। মানে যেটুকু শুনেছি ঘটনাটা ভূতের থেকে, মানে ভৌতিক ব্যাপারের থেকে আমার অন্যরকম লেগেছে, মানে অলৌকিক টাইপের ঘটনা। যে এই ধরনের ঘটনা দিনের বেলায় কিভাবে ঘটতে পারে। তো এর থেকে বেশি আমি আর কিছু বলছি না, তাহলে সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে। তুই ডিটেলসে বল কি ঘটেছিল। তো আমার যখন দেশভাগ হয়েছিল তখন আমার দিদারা আগে বাংলাদেশে থাকতো। তারপর দেশভাগের পরে আমার দিদারা কলকাতায় চলে আসে। তখন বেলঘরিয়ায় আমার দিদার বিয়ে হয়। আর আমার দিদার একটা বোন ছিল, তার বিয়ে হয় হচ্ছে দমদম। এবার একদিন দুপুরবেলায় আমার দিদা দুপুরের ভাত খেয়ে দমদম যাবে বলে রেডি হয়েছে। এবার বেলঘরিয়া থেকে দমদম গেছে ট্রেনে করে। যাওয়ার পরে দমদমের হচ্ছে বেদিয়াপাড়ায়, ওখানে আমার দিদার বোনের বাড়ি। আচ্ছা। এবার 1 নম্বর থেকে নেমেছে। নেমে বেদিয়াপাড়ার দিকে না গিয়ে গেছিল কি হচ্ছে পাতিপুকুরের দিকে। এবার গেছে, অনেকটা রাস্তা হেঁটেছে। আর হাঁটার পরে দেখছে যে বোনের বাড়ি আর আসছে না। এবার তারপর রাস্তাঘাট দেখলো যে এগুলো চেনা না, অচেনা, পুরো চিনতে পারছে না। তারপর আবার রিটার্ন স্টেশনের সামনে এসছে। এসে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার গেছে, সেই পাতিপুকুরের দিকেই গেছে। আচ্ছা। এরকম প্রায় 3-4 বার মানে ঘুরেই যাচ্ছে, কিন্তু ঠিক জায়গায় যেতে পারছে না। বেদিয়াপাড়ার দিকে যাচ্ছে না, পাতিপুকুরের দিকেই বারবার যাচ্ছে। অনেকক্ষণ এরকম করলো। এবার যেহেতু দুপুরের সময়, এবার একটা মা চালা যাচ্ছে, সাইকেল করে যাচ্ছে, এবার দেখছে। এবার তাকে মানে আমার দিদাকে জিজ্ঞেস করলো যে আপনি কি কোথাও যাবেন, না হারিয়ে গেছেন কোনটা। এবার দিদা বলছে যে আমি বোনের বাড়ি যাবো বলে এসেছি, কিন্তু চিনতে পারছি না রাস্তাটা, কোন দিকে যাবো বুঝতে পারছি না। এবার দুপুরবেলায় গেছে। এবার এরকম যাতায়াত করতে করতে বিকাল, মানে বিকাল হবে হবে চলে এসেছে সময়। এবার লোকটা বললো যে আপনি কোথা থেকে এসেছেন। তখন বললো বেলঘরিয়া থেকে এসেছি। এবার তখন বললো যে তাহলে আপনার বোনের নাম কি বা বোনের বরের নাম কি বলুন, তাহলে আমি হয়তো বলে দিতে পারবো। এবার তখন দিদা বলছে যে আমি তো ভুলে গেছি ওদের নাম। আচ্ছা, নামও মনে নেই? না, নামও ভুলে গেছে, মনে পড়ছে না। আচ্ছা। এবার তখন লোকটা বললো যে তাহলে আপনি নিশ্চয়ই ট্রেনে করে এসেছেন দমদমে, তো স্টেশনে যান। স্টেশনে গিয়ে ঠান্ডা মাথায় ভাবুন যে আপনি কোন দিকে যাবেন বলে এসেছেন। তখন দিদা গেল স্টেশনে। ওই কিছুক্ষণ বসলো, বসে তাও মনে পড়ছে না যে কোন দিকে যাবে উনি। এবার এখন গেল কি আবার যে দমদম যে মেন্টাল হসপিটাল, ওদিকে চলে গেছে। আচ্ছা। কিন্তু বেদিয়াপাড়ার দিকে যেতে পারছে না, অন্যদিকে চলে গেল। এবার ওখানে গিয়ে সেম, যাচ্ছে আর আসছে, রাস্তা চিনতে পারছে না, বাড়িটা আসছে না বোনের। সে ওনার
টেনশন হয়ে যাচ্ছে যে কোথায় চলে আসলাম, বা কাউকে জিজ্ঞাসা করছে না। তখন দিদার অল্প বয়স ছিল, এবার যদি কেউ কিছু করে উল্টো পাল্টা বা কিছু যদি অন্য ভুলভাল রাস্তা বলে দেয়, তখন দিদা আরো হারিয়ে যাবে, তখন তার বাড়িতে আসতে পারবে না। তারপর অনেকক্ষণ পর, মানে ওই যে মেন্টাল হসপিটাল, ওইদিকে হচ্ছে আমার দিদার যে বোনের যে বড় মেয়ে, ওর শ্বশুর বাড়ি। আচ্ছা। এবার ওর জামাই দাঁড়িয়ে আছে, এবার দিদাকে দেখেছে। এবার দিদাকে ডেকে বলছে, মাসিমা আপনি এখানে কি করছেন, কোথায় যাবেন বলে এসছে। এবার দিদা যেহেতু হঠাৎ করে দেখেছে, ফার্স্টে চিনতে পারিনি, তারপরে কিছুক্ষণ পরে চিনেছে যে নাম। তারপরে বললো যে আমি তো বোনের বাড়ি আসবো বলে বেরিয়েছি, কিন্তু চিনতে পারছি না বাড়িটা কোন দিকে, রাস্তাটা হারিয়ে ফেলছি। তারপরে সেই আমার দিদা তারপরে যে দিদার বাথরুম পেয়ে গেছিল, বা একজনের বাড়িতে কি সব ঠিকঠাক করে, তারপরে ওই জামাই গিয়ে দিদাকে বোনের বাড়ি দিয়ে এসছে। দিয়ে আসার পর ওখানে গিয়ে দিদার জল টল খেয়ে বসে টসে বিশ্রাম করে, তারপর তার বোনকে বললো যে আমি তোর বাড়ি আসবো বলে বেরিয়েছি, কিন্তু কিছুতেই আসতে পারছি না, রাস্তাটা পুরোই ভুলে গেছি। তারপরে সেই বললো যে এরকম এরকম হয়েছে, এদিকে চলে গেছিলাম পাতিপুরের দিকে, এতবার ঘোরাফেরা করেছি, তারপরে তোর জামাইয়ের সঙ্গে দেখা হলো, তারপরে সে দিয়ে গেল। তারপরে পরে দিয়ে দিদা আবার বাড়িতে এসছে ঠিকঠাক, তখন আর কোনো প্রবলেম হয়নি, তখন ঠিকঠাক করে বাড়ি চলে এসছে। তো তুমি বলো, এরকম কি দুপুরবেলায় হঠাৎ করে এরকম হতে পারে? মানে যেটা শুনলাম, হুম। এটা তো রাস্তাটা চিনতো আশা হ্যাঁ, করি। হ্যাঁ, অনেকদিন ধরে যাতায়াত তো। হঠাৎ করে তাহলে, কারণ মেন্টাল তো কোনো প্রবলেম নেই তখনকার দিনে, না, ঠিক আছে, কিন্তু তখন তো কম বয়স সুস্থই, ছিল। হ্যাঁ। হ্যাঁ, তো কথা অনুযায়ী তখন কম বয়স, তো তখন কোনো সমস্যা থাকার কথা না, তো না। হুট করে মাথা থেকে এতটা আউট হয়ে গিয়ে, তো এরকম তো ব্যাপারটা কি হয়, এগুলো আমার সাথে একটা এক্সপিরিয়েন্স আছে, আমি বলছি যেটা। হ্যাঁ। তবে এগুলোতে কি হয়, এগুলোতে এই ঘটনাগুলো যখন ঘটে, তখন না মানে একটা ঘোরের মধ্যে চলে যায় মানুষ, হুম। কি হবে বা কি করব কিছু মাথায় থাকে না। না। তখন মনে হয় যে যেভাবেই হোক আমাকে ওই জায়গাটায় পৌঁছাতে হবে। ঠিক আছে, এবার কেন বলছি ঘটনাটা, আমার সাথে ঘটেছে এরকম একটা, আমি নিউ টাউনের একটা কলেজে পড়ি, হুম। ঠিক আছে, ইকো স্পেস আমাকে যেতে হবে, ঠিক আছে, কলেজটার নাম আমি বলছি না। আমি বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে দিয়ে যাব, আমার হুম। বাড়ি যেহেতু এখানে। এবার পরীক্ষা ছিল সেদিনকে আমাদের, আচ্ছা। আমাদের ফার্স্ট হাফের পরীক্ষা, ঠিক আছে, 10টার থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা। হুম। এবার এখান থেকে আমার কলেজ যেতে 1 ঘন্টা 10 মিনিট মতন লাগে, ঠিক আছে, 1 ঘন্টা 10-15 মিনিট মতন লাগে। আচ্ছা। তো আমি বাড়ি থেকে বেরিয়েছি 8টা 15, আমার এখান থেকে হেঁটে 15 মিনিট বাস স্ট্যান্ড, 8:30। হ্যাঁ। এবার সেদিনকে কি হয়েছে, গেছি 2-3 মিনিট দাঁড়িয়েছি, বাস পেয়ে গেছি। হ্যাঁ। বাসটা স্পেসিফিক আমি নাম্বারটা বলছি, বাসটা হচ্ছে DM2/1, যে বাসটা করে আমি ডেলি যাতায়াত করি। তা আমি দেখছি দূর থেকে DM2/1 আসছে, আমি জানি যে 8:30 বাজে, আমি টাইম মতন চলে যাবো, আমার 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে, 9:30 9:35 পৌঁছে যাবো। তো কিছুক্ষণ বসবো, একটু দেখে নেবো, তারপরে পরীক্ষাটা দেবো। সেই মতন আমি বাসে উঠলাম। এবার ব্যাপারটা কি, বাসটা আগের গুলোর দিন থেকে, মানে আগেও তো পরীক্ষা দিতে গেছি, তখন সেদিনকার থেকে মানে যেদিনকে কথা বলছি সেদিনে বাসটা ছিল ফাঁকা, আচ্ছা। একদমই ভিড় নেই। হুম। এবার আমার তখন কিছু মনে হয়নি, আমি ভাবলাম যে ফাঁকা বাস পেয়েছি, ভালোই হয়েছে, চলে যাই, উঠে যাই। হ্যাঁ। ঠিক আছে, আমি গেলাম, উঠলাম, উঠে উইন্ডো সিটে বসলাম, পেছনের দিকে গিয়ে বসার পরে কানে হেডফোন, হুম। আর কিছু নেই, গান শুনতে শুনতে যাচ্ছি। এবার কিছুটা যাওয়ার পর বলতে এয়ারপোর্ট 3 নম্বর গেট, হুম। ঠিক আছে, এবার আমার রাস্তা দিয়ে এয়ারপোর্ট 3 নম্বর গেট পড়বে, এবার বাঁদিকে চলে গেলে বারাসাত চলে যায়, ডান দিকে গেলে এয়ারপোর্ট, হুম। মানে আর কি চিনার পার্কের ওই দিকটা যাওয়া যায়। এবার কি হয়েছে, আমি এয়ারপোর্ট 3 নম্বর গেট পর্যন্ত শুনেছি, তো আমি তখন আমার মাথায় রয়েছে যে উম, আমার তো এখন অনেক টাইম আছে, আমি পরে টিকিট কাটবো বা কন্ডাক্টরকে পরে জিজ্ঞাসা করবো, আমার দেখার তো দরকার নেই এখন কোন জায়গা আসছে না আসছে, আমি নামবো, দেরি আছে। হুম। তা আমি অতটা খেয়াল দেইনি, আমার কানে হেডফোন ছিল, অত কিছু শুনতেও পাচ্ছি না। কিন্তু কি হয়েছে, কিন্তু কি হয়েছে, আমি মানে বাসটা আমার বারাসাতের দিকে চলে গেছে, ঠিক আছে, এবার সেটা আমার খেয়াল করেনি, আমি কিন্তু জানলা দিয়ে দেখছি বাইরে হুম। যে বাসটা মানে বাদিকে ঘুরছে সেটা দেখিনি, কিন্তু বাসটা যে যাচ্ছে সেটা দেখেছি। ডান দিকে দেখছি এয়ারপোর্টের সেই রাস্তাগুলো, এয়ারপোর্ট ভেতর থেকে দেখা যায় বাদিক দিয়ে গেল কিছুটা।
ওটা যাওয়ার পরে দেখছি যে না, রাস্তাটা তো অন্যরকম লাগছে। কারণ চিনার পার্ক বা কৈখালি যাওয়ার যে রাস্তাটা সেটা একরকম, আর বারাসাতের দিকে যাওয়ার রাস্তা একরকম। তো কিছুক্ষণ হঠাৎ যাওয়ার পর আমার খেয়াল হয় যে আমি একবার কন্ডাক্টরকে জিজ্ঞাসা করি। এবার আমি ভাবছি জিজ্ঞাসা করবো কি করবো না, জিজ্ঞাসা করছি যে কন্ডাক্টর এটা কি DM2/1 তো, আলিয়া যাবে তো? আমি কলেজের নামটা বলে ফেললাম, আমি আলিয়া ইউনিভার্সিটিতে পড়ি, তো আলিয়া যাবে তো? বলছে না, এটা তো বারাসাত, DN9/1। আমি ভাবছি DN9/1 কিভাবে হয়? আমি দেখে উঠেছি DN2/1, দক্ষিণেশ্বর থেকে সাপুরজি যে বাসটা যায় ওটাতে আমি যাই। DN9/1 যে বাসটা সেটা দক্ষিণেশ্বর থেকে বারাসাত যায়। আমি DN9/1-এ কিভাবে উঠলাম? আমি দূর থেকে দেখছি DN2/1 আসছে, আমি কাছেও দেখেছি DN2/1 এসছে। এবার কি হয়েছে আমি বুঝতে পারলাম না। আমি নামলাম, নেমে আমি ভাবছি ভুল বাসে উঠে গেছি, ভুল হতেই পারে, DN9 এর জায়গায় 2 দেখতেই পারি, ভুল হতে পারে, আমি ভুল দেখেছি। নেমে গেলাম, নেমে আমি ওখান থেকে একটা অটো ধরলাম, অটো ধরে এয়ারপোর্ট 3 নম্বর গেট আসলাম। এবার আমার এটা মাথায় নেই যে আমি ওখান থেকে বাস ধরে সোজা চিনারবাগ চলে যাবো, সেটা সুবিধা হতো। আমি অটো করে 3 নম্বর গেট এসেছি, সরি 3 নম্বর গেট না, 2 নম্বর গেট এসেছি। ওখান থেকে আবার একটা বাস ধরেছি যেটা হচ্ছে বিরাটি বিবাদীবাগ। এবার বিরাটি বিবাদীবাগ যে বাসটা, সেই বাসটা আমার কলেজের সামনে দিয়ে যখন ফেরত আসে বিরাটির দিকে তখন যায়। এবার আমি ভেবেছি যে তখন যায় যখন, তাহলে যাবেও নিশ্চয়ই আমার কলেজের সামনে দিয়ে। আমার এটা মাথায় নেই যে আমি কিন্তু যাওয়ার সময় কোনোদিনও বাসটাকে দেখিনি। আমি ভাবছি যে করে হোক আমাকে এখন যেতেই হবে, কারণ আমার পরীক্ষা 10টার থেকে। আমি যদি দেরি করে ফেলি, রাস্তাঘাট ভুল করে ফেলি, তাহলে যেতে পারবো না, 10টার মধ্যে ঢুকতে হবে আমাকে। আমি বাসটায় উঠেছি, ভুল বাসটাতে। বাসটায় উঠে টিকিট কেটেছি। টিকিট কাটার সময় যখন কন্ডাক্টরকে বলছি যে দাদা এটা আলিয়া, একটা আলিয়া, বলছে আলিয়া তো যাবে না এটা। আমি বলছি আলিয়া যাবে না, এটা তো বিরাটি বিবাদীবাগ, আলিয়ার সামনে দিয়ে তো আসে। বলছে আসে আলিয়ার সামনে থেকে, কিন্তু যাবে না আলিয়া। এটা মানে যাওয়ার রুটটা আলাদা, আসার রুটটা আলাদা। এবার এই টিকিট কাটতে কাটতে আমি এয়ারপোর্ট 2 নম্বর থেকে আমি কিন্তু মানে চিনার পার্ক তো বাদিক দিয়ে চলে যায়, তার আগে সোজা রাস্তাটা যায়, কতটা পর্যন্ত চলে গেছি। ঠিক আছে, এবার আমি নামলাম ওখান থেকে নামলাম, নেমে 10-15 মিনিট দাঁড়ালাম, দাঁড়িয়ে ওখান থেকে বালিহল করুণাময়ী যে বাসটা, ওটা যায় আমার কলেজের সামনে থেকে, ওটা ধরলাম, ধরে কলেজে গেলাম। কলেজের গেটে যখন ঢুকছি তখন ঘড়িতে টাইম দেখছি 10:45 বাজে। আমি বাড়ি থেকে বেরিয়েছি 8টা 15-তে, বাসে উঠেছি 8:30টার সময়। তারপরে বাস ভুল করেছি, বারাসাতে ওখানে নেমেছি, কিছুটা গিয়ে নেমে অটো করে এসেছি, অটো করে এসে বাস ধরেছি, বাস ধরে কিছুক্ষণ দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে আবার বাস ধরে কলেজে এসেছি। তাহলে এত কম টাইমে কিভাবে আমি আসলাম? সেটাই, অনেকটা তো মানে অনেকটা তো ঘুরেছি আমি। আমার তো এদিক ওদিক অনেক জায়গায় স্টপেজ হয়েছে, দাঁড়িয়েছি, কি করব বুঝতে পারিনি। কিন্তু মানে নর্মাল দিনের থেকে এত তাড়াতাড়ি কি হবে? আমি যদি 8:30টায় বাসে উঠতাম, আমি আলিয়া পৌঁছাতাম 9:30 কি 9:35, এটা নর্মাল টাইম আমার বাড়ির স্টপেজ থেকে। কিন্তু আমি তো ঘুরলাম এতটা পথ, অনেকটা ঘুরেছি। ঘোরার পরে আমি দেখছি যে 10:45 বাজে। এটা কেন হয়, মানে এটা কিভাবে হলো আমি এখনো পর্যন্ত জানি না। ঠিক আছে, কিন্তু তখন যখন হচ্ছিল ঘটনাটা, আমার মাথাতে একটা জিনিসই চলছে যে আমাকে যে করে হোক যেতে হবে। এবার আমি কিভাবে যাব, কোনটা ধরলে তাড়াতাড়ি হবে, বা কোনটা ঠিক যাবে কি না আদৌ, সেটা আমার মাথায় নেই। আমি ভাবছি যেটাই ধরে নেবো আমাকে যেতেই হবে যে করে হোক। ঠিক আছে, মানে এবার তুই যেটা বললি তোর দিদার ক্ষেত্রে হয়েছে, এটা অনেকটা এইরকম টাইপের। যখন হয় মানুষ বুঝতে পারে না কি করবে, তখন মনে হয় যে না, যে করে হোক আমাকে ওখানেই যেতে হবে। আমি কোন সোজা রাস্তা যাচ্ছি, মানে তুই যাচ্ছিস, তুই জানিস যে ভুল রাস্তা, কিন্তু কোনো একটা ফোর্স বা কিছু একটা তোর মনে হবে যে না, এইদিকেই যাই, ওদিকে যাবো না। এবার এটা কেন হয় সেটা যদি দর্শকরা জেনে থাকো, তোমরা যারা দেখছো তারা কমেন্ট করে জানিও যদি তোমাদের সাথে এমন কিছু ঘটে থাকে। আর তুই যে বলছিলি যে তোর সাথে রিসেন্ট ঘটেছে, ওটা একবার বল। তো কয়েক মাস আগে আমার দাদু মারা যায়। আচ্ছা। এবার এই কয়েকদিন আগে একটা শনিবারে আমার মা, দিদা আর আমার মাসি একটা কীর্তনে গেছে। তখন আমি ঘরে একাই ছিলাম। এবার অনেকক্ষণ হয়ে গেছে,
ভাল লাগছে না ঘরে একা একা থাকতে। সেদিকে পড়াও ছিল না। এবার মাকে ফোন করলাম যে আমার ভাল লাগছে না, আমি একটু দিদা বাড়ি যাচ্ছি, তারপর তোমাদের ওখানে গিয়ে একসাথে আসবো তারপর বাড়িতে। তোদের বাড়ি থেকে দিদার বাড়ি কাছে? হ্যাঁ, ওই মিনিমাম 5-10 মিনিট। আচ্ছা। এবার রেডি হয়েছি। এবার জামাটাও ছিল কালো রঙের, চুলটা ছাড়া ছিল, আর আমি একটু পারফিউম লাগিয়েছিলাম সেদিনকে জামা। এবার ওই 7টা, 7:30 দিয়ে বেরিয়েছি, ওই দিদার বাড়িতে গেলাম। বা দিদার বাড়িতে আমার একটা দিদি থাকে। এবার ও ঘুমিয়েছিল, আর আমি একটু ওর সাথে কথা বললাম, ওকে ডাকলাম। এবার তখন কি মনে হলো ছাদে যাই একটু। এবার মানে দিদাদের বাড়িতে গেটটা ঢুকলাম, ঢুকেই তার পাশেই সিঁড়িটা। আচ্ছা। আর সিঁড়িতে লাইট নেই কোনো, মানে লাইটটা যদি জ্বালাও তাহলে লাইট তেমনি সময় বন্ধই থাকে, অত জ্বালায় না। এবার আমি ওই অন্ধকার সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেছি। আমার ভয় লাগে না, আমি উঠে গেলাম। এবার উঠে কিছুক্ষণ এরকম হাঁটাচলা করছিলাম, মানে ঘুরছিলাম ছাদের মধ্যে, হাওয়া দিচ্ছি। এবার এই করতে করতে তার আগে দিয়ে আমার মা আমাকে কয়েকবার ফোন করেছে। এবার ফোনটা আমি শুনতে পাইনি, ফোনটা সাউন্ড করা ছিল বাট আমি শুনিনি। এবার কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর হঠাৎ করে যখন পিছনে ঘুরি, তখন যে ওই চিলেকাঠের ঘরের যে উপরটা, ওটা অ্যাডভেস্টার দেয়। তখন মনে হলো যে ওখানে না কেউ বসে আছে। ওই অ্যাডভেস্টারটার উপর? হ্যাঁ, মনে হচ্ছে পাগুলো ঝুলছে আর কেউ একটা বসে আছে। আচ্ছা। সাদা রঙের পাঞ্জাবির মতো পরা, বাট বসে আছে কেউ একটা। আর আমি না তাকিয়ে না হঠাৎ করে থতমত হয়ে গেছে যে কে ওখানে বসে থাকবে এরকম এত রাতের বেলায়। বাট ছায়াটা না ওটা দাদুর মতো ছিল, আমার যে দাদু, ওনার মতো ছিল অনেকটা। এবার যখন চোখের পাতা বলি, আর ছায়াটা নেই, আর কিছু নেই? না, ছায়াটা গায়েব হয়ে গেছে। আচ্ছা। এবার তাও কিছুক্ষণ দেখলাম, দেখে আবার নেমেছি সিঁড়ি দিয়ে। তখনও বুঝিনি যে আমি কিছু একটা দেখেছি, ওরকম কিছু একটা। নামলাম, নেমে দিদির সাথে কথা বললাম, বলে বেরালাম। তখন চুলটা আমার খোলাই ছিল বলতে গেলে। যখন বেরাই তখন মনে হলো যে কি গরম লাগে, চুলটা বেঁধে ফেলি, তখন বাঁধলাম চুল। তারপর একটু পরে মনে হলো যে মাকে তো ফোন করিনি, যে আমি এতক্ষণ ধরে দিদা বাড়িতে। তো মাকে ফোন করে বললাম যে আমি আসছি, দাঁড়াও। এবার গেলাম। এবার মা, মাসি, দিদারা সব বসে আছে। ও তখন বললো যে এতক্ষণ কি করছিলিস? তখন আমি যে ওর সাথে গল্প করলাম, তারপর চলে আসলাম। তখন আমার মনে নেই যে আমি ছাদে উঠে গেছি। আচ্ছা। ছাদে উঠে যে দাদু বা কিছু একটা আমি দেখেছি, ওটা আমি মানে ভুলেই গেছি বলতে গেলে, মনেই নেই আমার। তারপর বাড়িতে এসেছি মায়ের সাথে। তারপর অনেকক্ষণ পরে কি হলো, মাকে হঠাৎ করে বললাম জান আমি ছাদে উঠেছিলাম দিদার বাড়িতে। তখন মা বললো যে কোনোদিনও যখন উঠিস না, আজকে কেন উঠলি হঠাৎ করে? এটা প্রশ্ন। আমি কোনোদিনও ছাদে উঠি না ওরকম রাতের বেলায়, কোনো সে দিদার বাড়ি হোক আর যাই বাড়ি হোক। তখন বললাম যে আমি এরকম অনেক ছায়াও দেখেছি, এরকম বসে আছে। তখন মা তো ভয় পেয়ে গেছে যে কি হলো, কি দেখলাম হঠাৎ করে। মানে চুল ফুল ছাড়াও ছিল, পারফিউম লাগিয়েছি তার মধ্যে। তারপর সে দিদাকে বললো, মানিকে বললো, তখন বললো যে হয়তো কিছুদিন আগে যেহেতু মারা গেছে দাদু, হয়তো আমাকে দেখা বা কিছু দিয়েছে। তারপরে এখন সব জায়গায় চুল টুল বেঁধে যায়, কিন্তু আর ওই ছাদে যাই না। মানে আমারও এখন একটা প্রশ্ন যে আমি উঠলাম কেন ওই ছাদে হঠাৎ করে? মানে এর আগে তো কোনোদিনও উঠিস না, না? এর আগে কোনোদিনও উঠিনি। আর যখন উঠছিলি তখন মানে কিছু কি গন্ধ টাইপের পেয়েছিলি কোনো? না, কোনো এমনি কিছু ছিল না, মানে আমি মানে নর্মালি just- উঠে গেলাম। হ্যাঁ। আচ্ছা, মানে কিছু মনেই হয়নি না। উঠে গেছিস? হুম। ভয়ও লাগেনি, কিছু না, লাগেনি? উঠে গেছি। অনেক ক্ষেত্রে হয়, যেহেতু রাত্রেবেলা তুই বললি যে পারফিউম দিয়েছিলি, চুল খোলা ছিল। এবার রিসেন্টলি যেহেতু বললি যে দাদু মারা গেছে, হ্যাঁ। এবার যারা তাদের নাতি নাতনিরা থাকে, যারা কাছের হয় গো, তাদেরকে দেখা দেয়। কিন্তু অনেকদিন হয়ে গেছে, যেহেতু শ্রাদ্ধ কাজও হয়ে যেতে পারে, হ্যাঁ। হয়ে গেছে। তো অনেক সময় হয় এগুলো। এবার সব তো আর বলা সম্ভব না যে কেন হচ্ছে, সেটাই। কারণ সবার ক্ষেত্রে সব রকম ঘটনা ঘটে না, অনেকের ক্ষেত্রে আলাদা আলাদা ঘটে। অনেকে বলবে যে না, শ্রাদ্ধ হয়ে গেলে আর থাকে না, মুক্তি পেয়ে যায়। অনেকে বলবে যে পিন্ডি দান করলে মুক্তি পেয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। কেন হয় না, কার ক্ষেত্রে হবে, কার ক্ষেত্রে হবে না, সেটা তো আমরা বলতে পারবো না। না। কিন্তু তোর সাথে যেটা ঘটেছে সেটা মানে
শুনে তখন হয়তো ইনস্ট্যান্ট মনে হবে না যে ভয় পেয়েছি, কিন্তু পরে ভাবলে ব্যাপারটা হ্যাঁ, পরে দিয়ে হচ্ছে যে হঠাৎ করে কেন উঠলাম, আর ওটা আমি কি দেখলাম। হুম, তো এরকম ঘটে অনেক ধরনের অদ্ভুত ঘটনা। তো তো ছিল। তো তোমাদের যা মতামত বা তোমরা যে ঘটনাটা শুনলে, তোমাদের কি এমন কোনো ঘটনা ঘটেছে? তাহলে অবশ্যই আমাকে জানাও। আর এই ঘটনাটা নীলাঞ্জনার কেমন লাগলো, বা এর আগে যে ঘটনা দুটো বললো কেমন লাগলো, অবশ্যই আমি কমেন্ট করে জানিও। আর যদি ঘটনা দুটো ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলো, খুব শীঘ্রই কিন্তু আমরা 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট করবো। সো এর থেকে আর বেশি কিছু বলার নেই। আর তোমাদের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আমার সাথে যদি শেয়ার করতে চাও তাহলে আমার মেল আইডি utuwithorpon@gmail.com এ আমার সাথে তোমাদের ঘটনা শেয়ার করতে পারো। আর তাছাড়া ডিসক্রিপশনে কিন্তু আমার সাথে যোগাযোগ করার সমস্ত মাধ্যম দেওয়া রয়েছে। তোমরা যদি ওর মতন সামনে বসে পডকাস্টে সরাসরি আমার সাথে ঘটনা শেয়ার করতে চাও সেটাও করতে পারো, বা তোমাদের ঘটনা যদি তোমরা কল রেকর্ডিং এর মাধ্যমে আমার সাথে শেয়ার করতে চাও সেটাও সম্ভব। তো তোমরা তোমাদের ঘটনাগুলো আমাকে পাঠাও। আর দেখা হচ্ছে তাহলে পরের কোনো হরর এক্সপিরিয়েন্স, ঘোস্টলি কল রেকর্ডিং বা সত্যি কোনো ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড বাই বাই।